50-এর মনান্তর বা বেঙ্গল ফ্যামিন অফ 1943 যে নামেই ডাকেন। এটা ছিল বাংলাতে হয়ে যাওয়া মানবসৃষ্ট সবথেকে বড় দুর্ভিক্ষের নাম। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 1350 সালে এটা হওয়ার কারণে প্রথমে যে 50-এর মনান্তর নামটা বললাম সেই নামেও একে ডাকা হয়। আর শুধুমাত্র কিন্তু এইটাই না, ব্রিটিশ শাসন আমলে 1769 সাল থেকে 1944 সাল পর্যন্ত সারা ভারত উপমহাদেশে এরকম প্রায় 12টা বড় রকমের দুর্ভিক্ষ হয়। বলা হয়ে থাকে এই 1943 সালের দুর্ভিক্ষে বাংলার প্রায় 7 লাখ পরিবারের প্রায় 35 লাখ মানুষ সে বছরই তাদের জমি সহ অন্যান্য সম্পদ বিক্রি করে দুর্বল অর্থনৈতিক অবস্থানে চলে যায়। আর তাদের মাঝে থাকা প্রায় 3 লাখ পরিবার তো তাদের বাড়িঘর ছেড়ে অন্য কোথাও পুরোপুরি চলে যেতে বাধ্য হয়। আর এর থেকে ভয়াবহ ব্যাপার হলো 1943 থেকে 46 সালের মাঝে এই দুর্ভিক্ষের প্রভাবেই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 3 মিলিয়ন বা 30 লাখের মতো মানুষ মারা যায়। এই যে 30 লাখ সংখ্যাটা বললাম, এটা কিন্তু দ্য গার্ডিয়ান পত্রিকায় বলা হয়েছে। আর উপমহাদেশে বিভিন্ন সোর্স দেখলে এই সংখ্যাটা আরও 5 থেকে 6 লাখ বেশি হবে। তো এই দুর্ভিক্ষের পেছনে সেই সময়ের শাসনকর্তা ব্রিটিশদের হাত কতটুকু ছিল বা অন্যান্য ফ্যাক্টরগুলো কি ছিল, আর তার সাথে এই দুর্ভিক্ষের প্রভাব সেই সময় বাংলার রাজনৈতিক অঙ্গনে কিভাবে পড়েছিল সেটা নিয়েই এই ভিডিওতে কথা হবে। তো হ্যালো, আমি লাবিদ রাহাত অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলুন প্রথমে যেটা বললাম দুর্ভিক্ষ শুরু হওয়ার পেছনে কারণগুলোই জানা যাক। 50-এর মনান্তরের একেবারে প্রথম কারণ হিসেবেই বলা উচিত ব্রিটিশদের একটা পলিসি, যার নাম দ্য বোট ডিনায়াল পলিসি। এই সময় দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, আর ব্রিটিশদের শত্রু জাপানের সেনারা 1942 সালের 17 মে বার্মা বা বর্তমানের মিয়ানমার দখল করে নেয়। তখন ব্রিটিশরা ধারণা করতে শুরু করে খুব দ্রুত হয়তো জাপানের নৌবাহিনী বাংলার দক্ষিণ অঞ্চল আক্রমণ শুরু করবে এবং দখল করে নেবে। এই সময় এই বোট ডিনায়াল পলিসি প্রয়োগ করা হয়। নাম শুনে হয়তো বুঝতে পারছেন বোট ডিনায়াল বলতে আসলে কি বোঝানো হচ্ছে। এ সময় বাংলার উপকূলীয় অঞ্চল থেকে বাংলার মূল ভূখণ্ডে যোগাযোগ নষ্ট করতে সেখানে গ্রামে গঞ্জে যত ছোট বড় নৌকা ছিল সব ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। আর সেই বছরের আগস্টের 2 তারিখ পর্যন্তই ব্রিটিশরা প্রায় 30,000 নৌকা ধ্বংস করে। আর শুধুমাত্র নৌকা ধ্বংস করেই তারা বসে থাকে নাই, এসব অঞ্চল থেকে তারা ধানের মজুদ অন্যান্য অঞ্চলে সরিয়ে নিয়ে যায়, যাতে জাপানিরা এটা দখল করে নিলেও খাবার আর না পায়। ব্রিটিশরা এ সময় কেবলমাত্র তাদের সম্পদের কথা চিন্তা করে এবং সেগুলো সরিয়ে নিয়ে যায়। কিন্তু এই 30,000 নৌকা দিয়ে যেসব মানুষদের জীবিকা নির্বাহ হতো বা সেসব উপকূলীয় অঞ্চলে যেই মানুষগুলো ছিল তাদের সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হয়, বা একভাবে বলতে গেলে একেবারে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। তো সেই আগস্টে বিচ্ছিন্ন হয়ে যাওয়া মানুষগুলো নিজেদের মজুত করে রাখা খাবার আস্তে আস্তে ফুরিয়ে যেতে থাকে। আর মূল ব্রিটিশ ইন্ডিয়ার সাথে তাদের কানেক্টিভিটি অনেক কমে যাওয়ায় নতুন খাদ্য বা অর্থ কোনোটাই তাদের কাছে আর আসে না, যার ফলে 1943 সালের মে মাসে দেখা যায় বাংলার যে 6টি জেলা থেকে দুর্ভিক্ষের মৃত্যুর খবর শোনা যেতে থাকে তার মাঝে চট্টগ্রাম ও নোয়াখালী জেলার নামও উঠে আসে। এই দুইটাই ছিল ব্রিটিশদের বোট ডিনায়াল ডিস্ট্রিক্টগুলোর মধ্যে অন্যতম। আর এই দুর্ভিক্ষের দ্বিতীয় কারণ হিসেবে বলবো একজন মানুষের নাম, ব্রিটিশ প্রাইম মিনিস্টার উইনস্টন চার্চিল। বাংলাতে যখন দুর্ভিক্ষ শুরু হয় তখন সেক্রেটারি অফ স্টেট লিওপোল্ড এমেরি এবং ভাইসরয় স্যার আর্চিবাল্ড ওয়েভেল বাংলার মানুষের খাবারের ব্যবস্থা করতে চান, কিন্তু তাদের এই কার্যক্রমে বাধা দেন প্রাইম মিনিস্টার চার্চিল, কারণ তিনি ব্রিটিশ এম্পায়ারের ক্রাউন জুয়েল ভারতবর্ষের স্বাধীনতার বিরুদ্ধে ছিলেন। আর উপমহাদেশ যদি আস্তে আস্তে ভালো অবস্থানে চলে যায় তাহলে অবশ্যই এরা স্বাধীন হতে যাবে। আর ঠিক এই কারণেই চার্চিল চেয়েছিলেন দুর্ভিক্ষ যেন আরও বেশি দিন ধরে চলে। মধুশ্রী মুখার্জির লেখা বই চার্চিল সিক্রেট ওয়ার অনুযায়ী এ সময় নাকি চার্চিল এমন মন্তব্য করেন যে বাঙালিদের খরগোশের মতো জনসংখ্যা বৃদ্ধির জন্যই দুর্ভিক্ষ হচ্ছে। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে বাংলার জনসংখ্যা বেশি হওয়ার কারণে এখানে নাকি যথেষ্ট পরিমাণ খাবার পাওয়া যাচ্ছে না। কিন্তু মজার ব্যাপার হলো এই দুর্ভিক্ষের মধ্যেও ঠিক সেই বছরের প্রথম 7 মাসেই 70,000 টন চাল ব্রিটেনের সেনাদের জন্য সারা বিশ্বব্যাপী সরবরাহ করে এই অঞ্চল। কিন্তু চার্চিলের মতে বেশি জনসংখ্যায় দুর্ভিক্ষের কারণ। এছাড়াও তিনি এ সময় আরও মন্তব্য করেছিলেন দুর্ভিক্ষের অবস্থা যদি আসলে এত বাজে হতো তাহলে মহাত্মা গান্ধী কিভাবে বেঁচে আছে এতদিন। মানে অবস্থা বোঝেন। চার্চিলের এত বেশি রেসিস্ট মন্তব্যগুলো শুনে কিন্তু আপনার মনে হতেই পারে সে একেবারে ভিলেন একটা লোক, কিন্তু অন্যদিকে ইউরোপীয়দের নজরে বা স্পেসিফিকভাবে বলে ব্রিটিশদের নজরে কিন্তু সে আবার একেবারে হিরো। তো চার্চিলের এই দুইটা দিক নিয়ে একটি আলাদা ভিডিও দেওয়ার প্ল্যান আছে, আপনারা কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা চান কিনা। এবার চলেন আপনাদের আজকের ভিডিও স্পন্সর আমার আইস্কুলের সাথে পরিচয় করিয়ে দেই। আপনারা যারা বিভিন্ন আইটি কোম্পানিতে জব বা ফ্রিল্যান্সিং করতে চান তাদের জন্য আমার আইস্কুল অফার করছে কম্পিউটার প্রোগ্রামিং, ওয়েব ডেভেলপমেন্ট থেকে শুরু করে ব্লকচেইন এবং ক্লাউড কম্পিউটিং সহ এই রিলেটেড প্রায় সকল বিষয়ের উপর একদম বিগিনার লেভেল থেকে শুরু করে
করে অ্যাডভান্সড কোর্স। এই কোর্সগুলোর ইনস্ট্রাক্টর হিসেবে থাকবে গুগল আর ফেসবুক সহ বিভিন্ন নামকরা আইটি কোম্পানিতে কর্মরত এক্সপার্টরা। আর কোর্সগুলোর সাথে থাকা মক ইন্টারভিউ এবং সরাসরি মেন্টরিং এর মাধ্যমে আপনি একজন আইটি এক্সপার্ট হওয়ার পথে এক ধাপ এগিয়ে যাবেন। আমার এই স্কুল সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্ট চেক করে আসতে পারেন। এরপর দুর্ভিক্ষের সাথে আরেকটি কারণ আসে, সেটা হলো রেলপথের উন্নয়ন। হ্যাঁ, কথাটার সাথে উন্নয়ন শব্দটা থাকলেও এটা কিন্তু একটা দুর্ভিক্ষের পেছনে একটু হলেও প্রভাব ফেলেছিল। ব্রিটিশ শাসন আমলে তারা পুরো উপমহাদেশ জুড়ে রেলপথের স্থাপন করে, এমনকি এখন পর্যন্ত থাকা বাংলাদেশের বেশিরভাগ রেলপথে কিন্তু সেই ব্রিটিশ আমলেই স্থাপন করা হয়েছিল। তো আপনারা যারা ট্রেনে চলাচল করেছেন তার বেশিরভাগ সময় কিন্তু দেখবেন এই রেলপথগুলো আশেপাশের জায়গা থেকে একটু উঁচু করে তৈরি করা হয়েছিল। এটার কারণে বাংলার গ্রামাঞ্চলে যে পানি প্রবাহের জন্য ন্যাচারাল ডিস্ট্রিবিউশন সিস্টেম ছিল সেটা বাধাগ্রস্ত হয়। আর সারা দেশব্যাপী এমন অসংখ্য রেলপথ গড়ে তোলার কারণে কোথাও বন্যা, জলাবদ্ধতা আর কোথাও খরা দেখা দেয়। তাছাড়াও নদীতেও এ কারণে পলি জমে চর সৃষ্টি হওয়া থেকে অনেক সমস্যারই তৈরি হয়। আর এসব প্রাকৃতিক কারণে ফসল নষ্ট হওয়া থেকে শুরু করে কলেরা এবং ম্যালেরিয়ার মতো রোগেরও কিন্তু সেই সময় দেখা দেয়। মানে বোঝেন অবস্থা, একটা রেলপথ তৈরি করার কারণেও কত ধরনের সমস্যা হতে পারে। আর এইসব কারণের সাথেও সেই সময় এমন একটা জিনিস ছিল যেটা কিন্তু এখনও আছে, মানুষের লোভ। বিশ্বযুদ্ধ চলার কারণে অনেক ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম প্রয়োজনের তুলনায় অনেক বাড়িয়ে দিতে থাকে। আর এর মাঝেই 1942 সালে সাইক্লোনের কারণে পশ্চিমবঙ্গের বড় একটি অঞ্চলের ফসল নষ্ট হয়ে যায়। এসবের কারণে দাম বাড়া যদিও স্বাভাবিক, কিন্তু সেই সময়ে এই স্বাভাবিকের তুলনায় কিন্তু অনেক বেশি সংখ্যায় দাম বাড়িয়ে দেওয়া হয়েছিল। একটি সাধারণ এক্সাম্পল দিই, কলকাতাতে 1943 সালের মার্চের 3 তারিখ প্রতি মণ চালের দাম 31 টাকা হিসেবে বিক্রি হয়, যেটা এর কিছুদিন আগেই ছিল মাত্র 15 টাকা। আর 1942 সালের জানুয়ারিতে সেই 1 মণ চালই পাওয়া যেত মাত্র 6 টাকায়। এমনকি এই দাম বেড়ে বাংলার বিভিন্ন অঞ্চলে সেই সময় নাকি 100 টাকা পর্যন্তও বিক্রি হয়েছে। তো এই তথ্যগুলো বাংলার নোবেলজয়ী ইকোনমিস্ট অমর্ত্য সেন তার 1981 সালে করে যাওয়া একটি রিসার্চে দেখিয়েছিলেন। আর এইসবের সাথে একজনের নাম অবশ্যই মেনশন করতে হয়, জিডি বিড়লা। তিনি সেই সময় একজন নামকরা ব্যবসায়ী ছিলেন। তিনি নিজেই গ্রাম অঞ্চল থেকে ধান কেড়ে এনে নিজের কারখানার শ্রমিকদের দেওয়ার জন্য ব্রিটিশ সরকারকে প্রকাশ্যে সহযোগিতা করেছিলেন। তো এই তো গেল এই দুর্ভিক্ষের অনেকগুলো কারণের পেছনে কয়েকটি উল্লেখযোগ্য কারণ। এবার চলেন এই দুর্ভিক্ষ সেই সময় বাংলার রাজনৈতিক অঙ্গনে কেমন প্রভাব ফেলেছিল সেটা জানা যাক। আগেই বলেছি, এই দুর্ভিক্ষের আগে 1942 সালে পশ্চিমবঙ্গে বিশাল সংখ্যক মানুষ একটি সাইক্লোনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেই সময় বাংলার প্রধানমন্ত্রী ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক এবং তার অর্থমন্ত্রী ছিল শ্যামাপ্রসাদ মুখার্জি। তো শ্যামাপ্রসাদ মুখার্জি এ সময় সেখানের মানুষদের সাহায্য করার সর্বোচ্চ চেষ্টা করেন, কিন্তু ব্রিটিশ সরকার তখন শেরে বাংলার এই সরকারকে মোটেও পছন্দ করত না। এটা ছিল শেরে বাংলার দ্বিতীয়বারের মতো বাংলার প্রধানমন্ত্রিত্ব পালনের সময় এবং তিনি সেবার শ্যামাপ্রসাদ মুখার্জির সাথে জোটে গিয়ে সরকার গঠন করেন। এজন্য এই সময় সরকারকে হক মুখার্জি কোয়ালিশন গভর্নমেন্টও বলা হয়। তারা 12 ডিসেম্বর 1941 সালে সরকার গঠন করেছিল এবং তাদের এই জোটকে কেবলমাত্র মুসলিম লীগ ছাড়া বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির অধিকাংশ সদস্যই সমর্থন করেছিলেন। এমনকি তাদের সাপোর্ট করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক। আর এই সাপোর্ট লিস্টে থাকা নামটা দেখে হয়তো বুঝতেই পারছেন, ব্রিটিশ সরকার কিন্তু এই মন্ত্রিসভাকে একটুও পছন্দ করেনি। সে সময় বাংলার ব্রিটিশ গভর্নর জন হার্বার্টও শেরে বাংলার রাজ্য পরিচালনা পছন্দ করতেন না। ব্রিটিশ এই গভর্নর তখন বিরোধী দল মুসলিম লীগকে সাপোর্ট করেন। আর এই সময়ের মাঝে এই হক মুখার্জি কোয়ালিশন গভর্নমেন্টের বিরুদ্ধে সারা বাংলায় ব্যাপকভাবে প্রোপাগান্ডা চালানো হয়। এই সরকারের অধীনে কিন্তু বাংলার 2 মেজরিটি হিন্দু আর মুসলিমরা অনেক ক্ষেত্রেই একমত হয়ে সরকার পরিচালনা করছিল। মনে করা হয় এই সম্প্রীতি ভাঙার জন্যই সে সময় সারা বাংলাব্যাপী আস্তে আস্তে সাম্প্রদায়িক দাঙ্গাকে উস্কানি দিতে শুরু করে ব্রিটিশরা। আর এরপরে যখন এই দুর্ভিক্ষ শুরু হয় তখন শেরে বাংলাকে সরিয়ে বাংলার প্রধানমন্ত্রী হন মুসলিম লীগের খাজা নাজিমুদ্দিন। এটাই কিন্তু সেই খাজা নাজিমুদ্দিন যিনি পরবর্তীতে 1952 সালে বলেছিলেন পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা উর্দুই হতে হবে। আর যথারীতি তার ক্ষমতায় আসার পরই এই দুর্ভিক্ষ আরও ভয়াবহ রূপ ধারণ করে। তো বলা যেতে পারে এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলাকালীন সময়ে বাংলার রাজনৈতিক অবস্থা এমনিতেই একটা টিপিং পয়েন্টে ছিল, যেখানে এই দুর্ভিক্ষ একটা ধাক্কার মতো কাজ করে। আর এটার প্রভাবেই পরবর্তী বছরগুলোতে বাংলার বিভিন্ন অঞ্চলে অনেক অরাজকতা আর দাঙ্গার দেখা যেতে থাকে। তো আজকের ভিডিও এখানেই শেষ। মূলত এই দুর্ভিক্ষের সামাজিক প্রভাব নিয়ে আরও বেশি কিছু কথা বলা যেত, কিন্তু আমার মনে হলো কোর কিছু পয়েন্ট নিয়ে বিস্তারিতভাবে বলতে গিয়েই ভিডিওটা বেশ বড় হয়ে যাচ্ছে। কিন্তু আপনারা এগুলো নিয়ে আরও বেশি জানতে চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কগুলো দেখে আসতে পারেন। সো দ্যাটস অল ফর টুডে। আনটিল মাই নেক্সট আপলোড, হ্যাভ এ গুড উইক।
গুড বাই।